আসসালামু আলাইকুম, স্বাগতম স্কোপ বাংলা সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সময়ের সবচেয়ে বড় জনবল সংকটে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার অন্তর্বর্তী শাসক হচ্ছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। হামাসের ৮০% টানেল এখনও অক্ষত। 1MDB কেলেঙ্কারি, দোষী সাব্যস্ত নাজিব রাজাক। রাশিয়ার দখল করা ভূখণ্ডের স্বীকৃতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান সময়ে একটি বড় ধরনের জনবল সংকটের মুখে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী, এবং এই বিষয়টি এখন আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে দেশটির সামরিক কাঠামোর ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, যে কোনো দেশের সেনাবাহিনী যখন দীর্ঘ সময় ধরে যুদ্ধ বা অভিযানে লিপ্ত থাকে, তখন তাদের নিয়মিত সদস্যদের পাশাপাশি রিজার্ভিস্ট বা সংরক্ষিত বাহিনীর ওপরও অনেক বেশি নির্ভর করতে হয়। এবং ইসরায়েলের ক্ষেত্রেও ঠিক তাই ঘটছে। তবে বর্তমানে এই সংকটটি এতটাই তীব্র হয়েছে যে অনেক অভিজ্ঞ সেনা সদস্য এবং সাধারণ নাগরিক যারা রিজার্ভিস্ট হিসাবে কাজ করেন, তারা ক্লান্ত হয়ে পড়েছেন এবং অনেকেই কাজে ফিরতে অনীহা প্রকাশ করছেন। মূলত যুদ্ধের শুরুর দিকে ব্যাপক উৎসাহ নিয়ে সবাই যোগ দিলেও এখন মাসের পর মাস চলে যাওয়ায় তাদের পরিবার এবং ব্যক্তিগত জীবনে এর বড় প্রভাব পড়ছে। এবং অনেকেই বলছেন যে এভাবে অনির্দিষ্টকালের জন্য কাজ ফেলে রাখা সম্ভব নয়, কারণ দেশের অর্থনীতিতেও এর একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। ইসরায়েলের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে প্রযুক্তি এবং বিভিন্ন সৃজনশীল খাতের ওপর, আর এই খাতের অধিকাংশ কর্মীরাই যখন রণক্ষেত্রে থাকেন তখন ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ে, যা সরকারকে বড় ধরনের দুশ্চিন্তায় ফেলেছে। এবং এই সংকট কাটাতে এখন দেশটির ভেতরে একটি বিতর্ক চরম আকার ধারণ করেছে, যেখানে অতি অর্থোডক্স ইহুদি সম্প্রদায়কে সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার দাবি উঠছে। এতদিন ধরে তারা ধর্মীয় কারণে সেনাবাহিনীতে যোগ দেওয়া থেকে ছাড় পেয়ে আসলেও সাধারণ জনতা এবং রাজনীতিকদের একটি বড় অংশ এখন মনে করছেন যে দেশের এই কঠিন সময়ে সবার সমান অংশগ্রহণ থাকা প্রয়োজন। এবং এই বিষয়টি নিয়ে দেশটির সুপ্রিম কোর্ট এবং সরকারের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে, যা ইসরায়েলি সমাজের অভ্যন্তরীণ মেরুকরণকে আরও স্পষ্ট করে তুলছে। আপনারা যদি এই ধরনের নিয়মিত আন্তর্জাতিক সংবাদ এবং গভীর বিশ্লেষণ পেতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান যে এই জনবল সংকট শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকতে পারে বলে আপনারা মনে করেন। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন যে যদি দ্রুত কোনো রাজনৈতিক সমাধান বা যুদ্ধবিরতি না আসে, তবে সেনা সদস্যদের এই ক্লান্তি এবং জনবলের অভাব রণক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে, কারণ একজন ক্লান্ত সৈনিকের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ক্ষিপ্রতা অনেকাংশেই কমে যায়, যা যুদ্ধের ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলে। এবং এই পরিস্থিতিতে ইসরায়েলকে হয়তো তাদের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে হবে, অথবা আন্তর্জাতিক চাপের মুখে পিছু হটতে হতে পারে, যা দেশটির জন্য একটি কঠিন পরীক্ষা হিসেবে দেখা দিয়েছে। গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে বর্তমানে বিশ্ব রাজনীতিতে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, এবং এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গাজার অন্তর্বর্তীকালীন শাসক হিসাবে নিয়োগ দেওয়ার একটি আলোচনা পর্দার আড়ালে চলছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করছে। যদিও টনি ব্লেয়ারের কার্যালয় থেকে প্রাথমিকভাবে এই ধরনের খবরকে অস্বীকার করা হয়েছে, তবে ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে গাজার মতো একটি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল অঞ্চলের দায়িত্ব নেওয়ার জন্য এমন একজন ব্যক্তির প্রয়োজন যার আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং যিনি একই সাথে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি আরব দেশগুলোর সাথেও সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম। টনি ব্লেয়ার অতীতে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসাবে কাজ করেছেন, এবং সেই সময়ে তিনি এই অঞ্চলের রাজনীতি এবং বিভিন্ন পক্ষের চাওয়া পাওয়া সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছেন, যা তাকে এই পদের জন্য একজন সম্ভাব্য প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে। তবে গাজার সাধারণ মানুষ এবং হামাসের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে, কারণ টনি ব্লেয়ারের অতীত রেকর্ড এবং ইরাক যুদ্ধের সময় তার ভূমিকা নিয়ে মুসলিম বিশ্বের একটি বড় অংশে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, এবং অনেকেই তাকে নিরপেক্ষ প্রশাসক হিসাবে মেনে নিতে আগ্রহী হবেন না বলেই ধারণা করা হচ্ছে। আপনাদের কি মনে হয়, টনি ব্লেয়ারের মতো একজন পশ্চিমা নেতা গাজার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন, নাকি এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে? তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।
মূলত যুদ্ধ পরবর্তী গাজার পুনর্গঠন এবং সেখানে একটি কার্যকর প্রশাসনিক কাঠামো দাঁড় করানো এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ সেখানে মানবিক সংকট বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী কিন্তু গ্রহণযোগ্য নেতৃত্ব এখন সময়ের দাবি। ইসরায়েল চায় এমন একটি প্রশাসন যা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, আবার আরব দেশগুলো চায় গাজার মানুষের স্বায়ত্তশাসন এবং উন্নয়ন নিশ্চিত করতে। আর এই দুই বিপরীতমুখী চাহিদার মাঝখানে টনি ব্লেয়ারের মতো অভিজ্ঞ কূটনীতিককে ব্যবহার করে একটি মধ্যপন্থা খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের এই পরিকল্পনা কতটা সফল হবে তা নির্ভর করবে আঞ্চলিক দেশগুলোর সমর্থন এবং গাজার অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তির প্রতিক্রিয়ার ওপর, যা বর্তমান বিশ্ব রাজনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়িয়েছে। সামরিক অভিযানের এত দীর্ঘ সময় পার হওয়ার পরেও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা অনেকেই অবাক করে দিয়েছে। আর সেটি হল হামাসের তৈরি করা বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেলের প্রায় ৮০% এখনও অক্ষত রয়ে গেছে বলে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল যে তারা আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী বোমা ব্যবহার করে এই টানেলগুলোর একটি বড় অংশ ধ্বংস করে দিয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এই সুড়ঙ্গগুলো এতটাই গভীরে এবং এমনভাবে তৈরি করা হয়েছে যে সেগুলোকে পুরোপুরি নির্মূল করা প্রায় অসম্ভব একটি কাজে পরিণত হয়েছে। এই টানেলগুলো মূলত হামাসের লাইফলাইন হিসেবে পরিচিত, কারণ এর মাধ্যমেই তারা রসদ সরবরাহ, যোদ্ধাদের যাতায়াত এবং কমান্ড সেন্টার পরিচালনা করে থাকে। আর এই বিশাল ভূগর্ভস্থ জালের বিস্তার পুরো গাজা জুড়ে ছড়িয়ে আছে, যা যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণে মূল ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞরা বলছেন যে ইসরায়েল এই টানেলগুলো ধ্বংস করতে সমুদ্রের জল ব্যবহার করা থেকে শুরু করে রোবোটিক ড্রোন ব্যবহারের মতো নানা কৌশল অবলম্বন করলেও টানেলের গঠন এবং নকশার কারণে সেগুলো খুব একটা কার্যকর হচ্ছে না, কারণ অনেক জায়গায় সুড়ঙ্গগুলো কয়েকতলা ভবনের সমান গভীর এবং সেখানে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এই তথ্যটি এটিই প্রমাণ করে যে হামাস অনেক আগে থেকেই একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল এবং তারা জানত যে আকাশের চেয়ে মাটির নিচে তারা অনেক বেশি নিরাপদ থাকবে। এবং বর্তমান পরিস্থিতি এখন ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা যখনই মনে করছে যে একটি এলাকা নিয়ন্ত্রণে এসেছে, তখনই সুড়ঙ্গ দিয়ে হামাস যোদ্ধারা অতর্কিত আক্রমণ চালিয়ে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, আধুনিক প্রযুক্তির যুগেও এই সুড়ঙ্গযুদ্ধ কি সামরিক ইতিহাসের গতিপথ বদলে দেবে? আপনাদের মতামত আমাদের জানান এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। টানেলগুলো পুরোপুরি ধ্বংস করতে না পারাটা যেমন ইসরায়েলি গোয়েন্দা ব্যবস্থার ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে, ঠিক তেমনি এটি হামাসের কৌশলগত জয় হিসেবেও অনেকে বর্ণনা করছেন, কারণ এই ৮০% অক্ষত টানেলই এখন তাদের লড়াই চালিয়ে যাওয়ার প্রধান শক্তি যোগাচ্ছে। এবং যতদিন এই নেটওয়ার্ক সচল থাকবে, ততদিন গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যে কোনো সামরিক বাহিনীর জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে, যা এই সংঘাতকে আরও প্রলম্বিত করতে পারে এবং সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। মালয়েশিয়ার রাজনীতিতে একসময়ের দাপুটে নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে 1MDB বা 1 মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাত কেলেঙ্কারিতে পুনরায় দোষী সাব্যস্ত করার ঘটনাটি দেশটির বিচার ব্যবস্থায় এক নতুন ইতিহাস তৈরি করেছে। আপনারা জানেন যে 1MDB কেলেঙ্কারি বিশ্বের বৃহত্তম আর্থিক জালিয়াতিগুলোর মধ্যে একটি, যেখানে কোটি কোটি ডলার তছরূপের অভিযোগ উঠেছিল এবং সেই সময় নাজিব রাজাক ক্ষমতার শীর্ষে থেকে এই বিশাল দুর্নীতির সাথে সরাসরি জড়িত ছিলেন বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। দীর্ঘ আইনি লড়াই এবং বারবার আপিল করার পরেও আদালত তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো বহাল রেখেছে, যা এটিই প্রমাণ করে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, এমনকি তিনি যদি একটি দেশের সরকার প্রধানও হয়ে থাকেন। নাজিব রাজাকের এই পতনের ফলে মালয়েশিয়ার রাজনীতিতে যেমন বড় ধরনের পরিবর্তন এসেছে, তেমনি দেশটির সাধারণ মানুষের বিচার বিভাগের উপর আস্থা আরও বেড়েছে, কারণ দীর্ঘ সময় ধরে চলা এই মামলার রায়ের মাধ্যমে একটি শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে যে জনগণের অর্থের অপব্যবহার করলে তার পরিণাম ভোগ করতে হবে। এই কেলেঙ্কারির কারণে মালয়েশিয়ার অর্থনীতিতে একসময় বড় ধরনের ধস নেমেছিল এবং বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছিল। তবে বর্তমান সরকারের কঠোর অবস্থান এবং বিচার বিভাগের এই বলিষ্ঠ পদক্ষেপ দেশটিকে আবারও বিশ্ব দরবারে স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে দিতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে আপনাদের কোনো বিশেষ মতামত থাকলে আমাদের সাথে শেয়ার করুন এবং দুর্নীতি দমনে এই ধরনের কঠোর রায় কি অন্যান্য দেশের জন্য উদাহরণ হতে পারে বলে আপনারা মনে করেন? আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ করে দিন।
নাজিব রাজাক অবশ্য সবসময় নিজেকে নির্দোষ দাবি করে এসছেন এবং বলেছেন যে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, কিন্তু প্রসিকিউটররা শত শত তথ্য প্রমাণ এবং ব্যাংক লেনদেনের নথিপত্র আদালতে পেশ করেছেন, যা তার সরাসরি সম্পৃক্ততাকে সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে। বর্তমানে তিনি কারাগারে সাজা ভোগ করছেন এবং মালয়েশিয়ার মানুষ এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, যেখানে তারা একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা আশা করছে, যা তাদের দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে এবং বিশ্ব অর্থনীতিতে মালয়েশিয়ার অবস্থানকে আরও সুসংহত করবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে বর্তমানে একটি বিশাল মোড় ঘোরানো পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র রাশিয়ার দখল করা ভূখণ্ডের স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে কিছু কূটনৈতিক সূত্র দাবি করছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় ধরনের মেরুকরণ তৈরি করতে পারে। দীর্ঘ সময় ধরে ইউক্রেনকে সর্বাত্মক সামরিক এবং রাজনৈতিক সমর্থন দিয়ে আসা যুক্তরাষ্ট্র কেন হঠাৎ এমন অবস্থান নিতে পারে তা নিয়ে এখন বিশ্বজুড়ে ব্যাপক জল্পনা কল্পনা চলছে, কারণ এটি রাশিয়ার জন্য একটি বড় ধরনের রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হতে পারে। তবে বিশ্লেষকরা মনে করছেন যে এই যুদ্ধ যদি আরও দীর্ঘ সময় ধরে চলে, তবে তা বিশ্ব অর্থনীতি এবং নিরাপত্তার জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে, আর তাই একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে বাস্তববাদী রাজনৈতিক বা রিয়েল পলিটিকের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র হয়তো এমন কোনো চুক্তিতে পৌঁছতে চায়, যেখানে রাশিয়া দখল করা কিছু ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রাখবে এবং বিনিময়ে ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। যদিও ইউক্রেন সরকার এই ধরনের কোনো প্রস্তাব মানতে নারাজ এবং তারা তাদের প্রতিটি ইঞ্চি মাটি উদ্ধার করতে বদ্ধপরিকর, কিন্তু পশ্চিমের দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে যুদ্ধের ব্যয় নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তার ফলে বাইডেন প্রশাসন বা পরবর্তী যে কোনো প্রশাসনকে হয়তো তাদের নীতিতে পরিবর্তন আনতে হতে পারে। এই ধরনের স্বীকৃতি যদি সত্যিই দেওয়া হয়, তবে তা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর জন্য একটি বড় পরীক্ষা হবে, কারণ এটি একটি সার্বভৌম রাষ্ট্রের সীমানা পরিবর্তনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে গণ্য হবে, যা ভবিষ্যতে অন্যান্য আঞ্চলিক দ্বন্দ্বের ক্ষেত্রেও একটি উদাহরণ হয়ে থাকতে পারে। আপনাদের কি মনে হয়, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের কি কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া উচিত, নাকি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া উচিত? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণের সাথে থাকুন। আন্তর্জাতিক এই সিদ্ধান্তের প্রভাব শুধুমাত্র এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি পুরো ইউরোপের মানচিত্র এবং শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এবং এই ধরনের ভূ-রাজনৈতিক চাল অত্যন্ত সাবধানে চালতে হয়, কারণ সামান্য ভুল সিদ্ধান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতির জন্ম দিতে পারে, যা সারা বিশ্বের জন্য বিপর্যয়কর হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের সংবাদ এবং এই বিশেষ বিশ্লেষণগুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের কাছে নিরপেক্ষ এবং সঠিক তথ্য পৌঁছে দিতে। যদি আমাদের কাজ আপনাদের ভালো লাগে, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন এবং কমেন্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং দেশ ও বিদেশের সর্বশেষ খবরের জন্য সবসময় আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।